গোলাপি রঙের থ্রি পিস পরেছে রাইসা, চোখ মুখ একেবারে স্বচ্ছ। মেকআপ তোলার কারণে নিজেকে কেমন হালকা হালকা লাগছে। রইল বাকি এই লেহেঙ্গা, এটা খুলে যেন জীবন বেঁচে গেছে। খাবারের প্লেট নিয়ে রাইসার সামনে দিল। রাইসা চেয়ে রইল। তেজ হাত ধুয়ে এসে আবারও রাইসার সামনে বসে পড়ল। রাইসার সামনে খাবার ধরতেই যেন পলকে পলকে চমক পেল। খেয়ে নাও। রাইসা বিস্ময় চোখে বলল, আমি একা খেতে পারবো? তুমি কি পারবে কি পারবে না সেটা আমি জানতে চেয়েছি? খাওয়াচ্ছি, খেয়ে নাও। কিন্তু এত বেশি কথা বলো কেন? মুখ খোলো। নাকি মুখ খোলানোর জন্য আমি অন্য পন্থা অনুসরণ করব? বলেই দুষ্টু হাসল। তেজের দৃষ্টি রাইসার ঠোঁটের ওপরে দেখে রাইসা ঝটপট মুখ খুলে তেজের হাত থেকে খাবার খেয়ে নিল। তেজ বাঁকা হাসল। দ্বিতীয়বারের মতো খাবার ধরতেই রাইসা অস্পষ্ট স্বরে বলে উঠল, আপনি খেয়েছেন? না, তুমি আগে খাও, তারপর আমি তোমাকে খেয়ে তোমার থেকে ট্রান্সফারের শক্তি নিব। এই জন্য একটু বেশি খাও। রাইসা লজ্জায় লতিকা হয়ে গেছে। সামান্য খাবার মুখে নিল, আর বেশিরভাগই তেজের হাতেই রয়ে গেল। তেজ সেটা নিজের মুখেই পুরে নিল। তেজের এমন কাজ কারবারে লাজে ম্লান হওয়া রাইসা ঠিকরে পড়ছে জমিনে। টমেটো রঙা গাল দুটো খাবারে ফুলে উঠেছে। মৃগনয়নী, এভাবে পলাশ ফুলের মতো গাল দুটো রাঙা বানিয়েছ, এখন যদি খাবার ছেড়ে গাল দুটো কামড়ে খেয়ে ফেলি, তো এখানে কি আমার কোনো দোষ হবে পলাশ কন্যা? দুই গালে খাবার নিয়ে বিস্ময় নয়নে তুলে তাকালো তেজের দিকে। তেজ মিটিমিটি হাসছে। রাইসা যেন মুহূর্তেই পাথর হয়ে গেল। তেজের কথাগুলো তার কানে বারবার প্রতিধ্বনিত হতে লাগলো। হঠাৎই গালের ভেতরে রাখা খাবার গিলতে গিয়ে কেঁপে উঠল সে। চোখ দুটো আরো বড় হয়ে গেল। আর সেই টমেটো রঙা গাল এবার যেন আরো গাঢ় লাল হয়ে উঠল। অপ্রস্তুত কণ্ঠে বলল, এ কেমন কথা বললেন আপনি? তেজ একটু ঝুঁকে এলো, চোখে সেই দুষ্টু হাসি। কেমন কথা পলাশ কন্যা? এইসব অদ্ভুত কথা। পলাশ কন্যা কি? তেজ ভুরু তুলল। অদ্ভুত? তোমাকে পলাশ ফুলের মতো তুলনা করা অদ্ভুত, নাকি পলাশ কন্যা ডাকাটা? রাইসা এবার সত্যি সত্যি কথা হারিয়ে ফেলল, মাথা নিচু করে ফেলল, আঙ্গুল দিয়ে ওড়নার কোনাটা পেঁচাতে লাগলো। তেজ কিছুক্ষণ তাকিয়ে রইল তার দিকে, তারপর হালকা গলায় বলল, জানো পলাশ, পলাশ ফুলের কেন এত সুন্দর? রাইসা আস্তে করে মাথা নেড়ে না বলল, কারণ ও নিজের মতো করে ফোটে, কারোর জন্য না, কারোর চোখে পড়ার জন্য না, তবুও সবাই তাকিয়ে থাকে। তুমিও ঠিক তেমনই। কথাটা শুনে রাইসার বুকের ভেতরে কেমন যেন আনামা বেজে উঠল। এমনভাবে কেউ কখনো তাকে দেখেনি, বলেনি। খেয়ে পড়তে বসবে, আর প্রবলেম হলে আমাকে কল করবে। টেবিলের ওপরে ল্যাপটপ রেখেছি, সব সেটিং করে দিয়েছি, যা ইচ্ছা চালাতে পারো। আর আমি যে কোনো মুহূর্তে কল দিলে যেন তোমাকে পাই। রাইসা বুঝল না তাকে ভালোবেসে কিছু দিচ্ছে নাকি হুমকি দিয়ে নিজের চাহিদা পূরণ করতে চাইছে। যদি তুমি পড়তে না চাও, ইটস ওকে, পড়ার কোনো দরকার নেই, কারণ আমি তোমাকে দিয়ে চাকরি করাবো না। তুমি ঘরে থাকলে আরো বেশি খুশি হব। তবে ছেলে মেয়েরা যাতে আমার বউকে অশিক্ষিত, অযোগ্য মনে না করে, শুধু এই জন্যই সুযোগটা পেয়ে যাচ্ছ পড়ার। অনাগত সন্তানের প্রতি তোমার কৃতজ্ঞ থাকা উচিত পলাশ কন্যা। একেবারে একটা কথা বাচ্চা পর্যন্ত নিয়ে গেল তেজ। রাইসা হাঁসফাঁস করছে। কখন যে এই মানুষটা ঘর থেকে যাবে, তখন একটু শান্তি মতো নিঃশ্বাস নিতে পারবে, নয়তো দম আটকে মারাই যাবে নিশ্চিত। খাবার শেষ করে মুখ মুছিয়ে দিল তেজ, কিন্তু নিজে রাইসার দিকে তাকিয়ে বলল, আমার মুখটা মুছে দাও। আমি? তো কাকে বলবো? তাড়াতাড়ি করো, তোমার ওড়না দিয়ে মুছিয়ে দাও। রাইসা ওড়নাটা তুলে কাঁপা কাঁপা হাতে তেজের মুখটা মুছিয়ে দিল। খাবার শেষে এটা যেন বলতে না হয়, সে যে কোনো হোক, তোমার খাওয়া হলেও হলো না, না হলেও আগে আমার মুখটা মুছিয়ে দিবে। রাইসা চমক দৃষ্টিতে তেজ গা ছাড়া ভাব নিয়ে বলল, ওড়না নিয়ে টেনশন করার দরকার নেই, আলমারিতে রাখা আছে।
প্রতিদিন 4টা করে পড়লেও মাসে শেষ করতে পারবে না। তারপর আমি তো আছি, দরকার পড়লে একটা কারখানা বসিয়ে দিব। যখন যেমন ইচ্ছে তখন তেমন ডিজাইনের ওড়না বানিয়ে পড়তে পারবে। তেজ গটগট করে পা ফেলে ঘর ছাড়ল। যাবার আগে দরজাটা লাগিয়ে দিয়ে গেছে। উফ, আমার ঠোঁট, বলেই চিৎকার করে উঠল জুই। ব্যথা লাগছে। লাগবেই। তোকে আমি আগেই বলেছি, তুই কোথাও গেলে আগে আমাকে জানিয়ে তারপর যাবি। আমি না বলা পর্যন্ত তুই বাড়ির গেটও পেরোবি না। তুই তারপরও আমার কথা না শুনে কিভাবে গিয়েছিলি বল? বলেই উক্ত পুরুষ আবারও ঘুমন্ত জুঁইয়ের ঠোঁট নিজের সাথে চেপে কামড়ে গেল। জুঁই চোখ খুলে ঠেলাঠেলি করে যাচ্ছে। কিছুক্ষণ পর মুক্তি পেয়ে কাঁদতে কাঁদতে বলল, তোমাকে ফোন দিয়েছি, তুমিই তো তোলনি। তাছাড়া আম্মু আর ভাইয়ার সাথেই তো গিয়েছিলাম। ফোন তুলিনি তাই বলে চলে যাবি? আমি মিটিংয়ে ছিলাম। তো মিটিংয়ে থাকুন। নিজে ফোন তোলেননি আর আমাকে কামড়ে ঠোঁট দিয়ে রক্ত বের করলেন। বলেই রাগে ফুঁসতে ফুঁসতে জুই উক্ত পুরুষের ঠোঁট কামড়ে ধরে রইল। অনেকক্ষণ যাবৎ কামড়ে কামড়ে পুরো ঠোঁট জখম করে ক্ষান্ত হলো। ঠোঁট ছেড়ে আসতে যাবে, তখনই সে বলে উঠল, দাঁড়া। দাঁড়িয়ে যাচ্ছিস কোথায়? আমি মাত্রই একটা কামড় দিয়েছি, আর তুই এতগুলো? হিসেব বরাবর হতে অনেক কামড় এখন তোর পাওনা। পরিশোধ করে একেবারে সমান সমান হবে তারপরই। বলেই দুজনে একে অপরকে হিংস্র বাঘের মতো কামড়ে চলেছে। শেষ নিয়ে না পেরে উক্ত ব্যক্তি তাকে ছেড়ে দিল। জুই জোরে জোরে কাঁদছে। এই পুরুষের সাথে কি পারবে সামান্য একটা খরগোশরূপী জুই? হু হু করে কেঁদে চলেছে। হার জিত খেলায় থাকবেই। এভাবেই তাই কাঁদছিস কেন? আর স্বীকার কর যে তুই হেরে গেছিস ঠোঁটের খেলায়। চাইলে আরো গভীর খেলায় যেতে পারি, যেখানে তুই নিঃসন্দেহে জিতবি আর আমি উপভোগ করব। তুমিই হেরেছ। জুই সবসময় জেতে। তুমি আমাকে হারিয়েছ আর তুমিই আমাকে কামড়িয়েছ। আমি যদি সকালেই সকলকেই সবাইকে না বলেছি, তো আমার নামও জয়ী না। তোমাকে বাড়ি ছাড়া করব আমি। এটা বলেই আগেই ভাবা উচিত ছিল না? না গেলে কি হতো? হঠাৎ করে একদিন বাসায় খেতে এসেছি আর সেই দিনই তোকে যেতে হলো। আমি না খেয়েছিলাম। তুই জানিস না তোর হাতে বেড়ে দেওয়া খাবার ব্যতীত আমি খাই না? তাই বলে এভাবে আমাকে শাস্তি দিবে? আমি তো বলেছি আমি তোমাকে ফোন করেছিলাম, তারপরও এমন করলে। দেখো আমার ঠোঁটটা জ্বলছে। তুমি খুব খারাপ ভাইয়া। বলেই ডুকরে কেঁদে উঠল ছোট্ট জুই। অন্ধকারেই পকেট থেকে একটা মলম বের করলো, কারণ সে আগেই জানতো অতিরিক্ত রাগের কারণে এমন কিছু করবেই সে। হাতে নিয়ে জুইয়ের ঠোঁটে আলতো করে লাগিয়ে দিল। প্রতিটি স্পর্শ জুই কাটার মতো ফুটেছে যেন। ঠোঁটগুলো ফুলে উঠেছে। হাত দেওয়া যাচ্ছে না, কেঁদেই চলেছে। নিলয় জুঁইয়ের ঠোঁট দুটো ঔষধ লাগিয়ে নিজের ঠোঁটও জুঁইয়ের অধরে মিশিয়ে মলম একে অপরকে লাগিয়ে নিল। কপালে কপাল ঠেকিয়ে নিলয় বলল, কাঁদিস না জুঁই, কাঁদিস না। আমার ভীষণ রাগ হয়েছিল। বাড়িতে এসে তোকে না দেখে আমার উন্মাদ উন্মাদ লাগে। যতনে রেখেছি তোকে এই বুকের গহীনে। এই কথাটা তোকে কতবার বোঝাবো বল? কতবার আমার মনের কথা জানাবো? তোকে ছাড়া আমার কিছু ভালো লাগে না। আমি মনে হয় মরেই যাব যদি কোনোদিন তোকে না দেখে থাকতে হয়। জুঁইয়ের কান্না ধীরে ধীরে কমিয়ে আসলো। মেয়েটা আর কাঁদছে না। কপালে চুমু দিয়ে নিজেই শুয়ে বুকে টেনে নিল। তুমি খুব খারাপ ভাইয়া, খুব খারাপ। একটু করে ভালোবাসো, তার চেয়ে বেশি কষ্ট দাও। আমি তোমাকে ভালোবাসি না, ভালোবাসি না। আমি চলে যাব বাড়ি থেকে, তোমার থেকে দূরে যাব। নিলয় হাসল। তাকে শক্ত করে জড়িয়ে ধরেই মেয়েটা বলছে, সে তার থেকে দূরে যাবে? আমার থেকে দূরে যাওয়ার তোর পক্ষে অসম্ভব। মৃত্যু ছাড়া তুই আমার কাছ থেকে দূরে যেতে পারবি না। আর এই চেষ্টা করলেও তোকে জানে মেরেও নিজেও মরে যাব। জুই সেভাবেই এই পুরুষের বুকে ঘুমিয়ে পড়ল অভিযোগ করতে করতে। নিলয় হেসে আওড়ালো, পাগলি। তোকে বড্ড ভালোবাসি। আঘাত করব তার চেয়ে বেশি যত্ন করে ভালোবাসবো। শুধু আমি
অন্য কেউ নয়। এই বুকটাই তোর জন্য শ্রেষ্ঠ সম্পদ। রাত একটু বাড়তেই নিলয় উঠে নিজের রুমে চলে গেল। জুই নিশ্চিন্তে ঘুমোচ্ছে। ফাহিমের ছোট বোন জুই। নিলয় তার চাচতো ভাই। সে বাবার ব্যবসায় সামলায়। জুই একটু চঞ্চল হওয়ায় সবসময় বাড়ি মাথায় তুলে রাখে। দৌড়াদৌড়ি লাফালাফি যেন তার কাজ। ভালো কাজ নষ্ট করাও তার একমাত্র লক্ষ্য। আর সবচেয়ে বেশি তো নিলয়ের সাথেই লাগতো। নিলয় ধীরে ধীরে বিষয়টা অন্যভাবে বুঝতে শুরু করলো। ঝগড়া করে, আকাম করে পালিয়ে থাকে জুই, অথচ নিলয় শাস্তি দেওয়ার বাহানায় ঘন্টার পর ঘন্টা তার সামনে দাঁড় করিয়ে রাখে। আস্তে ধীরে জুইয়ের সরল মনের অনুভূতিতেও নিলয়ের ভালোবাসার আছড়ে পড়ল। সেই থেকে নিলয় বেশ যত্ন নেয়। জুই ছোট থাকতেই ফাহিম ও নিলয়কে খাবার বেড়ে দিত। দুই ভাইয়ের এটাই অভ্যাসে পরিণত হয়েছে। তবে নিলয়ের ওপরে প্রভাবটা বেশি পড়েছে। যেদিন জুই থাকে না সেই দিন নিলয়ের খাওয়াও হয় না। মেয়েটাকে না দেখলে কোথাও শান্তি পায় না। তাই তো পরিবারকে বলে মানাতে না চাইলে ভাঙচুর করে বাধ্য করে। মেয়েটাকে নিজের নামে লিখে দিয়েছে। তবে এখনো সেভাবে তাদের কোনো সম্পর্ক নেই। জুই সব জুই সবথেকে ছোট। আর আগে সব পড়াশোনা করুক। মেয়েটা তো তারই। তেজ রাতে ফিরে দেখে রাইসা পড়তে পড়তে টেবিলে ঘুমিয়ে পড়েছে। সামনে পরীক্ষা, পড়তে তো হবেই। রাইসাকে বিছানায় শুইয়ে নিজে ফ্রেশ হয়ে আসলো। লাইটটা অফ করে রাইসাকে বুকের মাঝে টেনে নিল। এত মায়াবী হতে কে বলেছিল মৃগনয়নী? পুতুল পুতুল লাগে। দেখতে দেখতে আমার সময় ফুরিয়ে যায়, তবুও দেখা শেষ হয় না। কালো টিকা তো লাগাতেই পারতে। আমার নজর কি দুর্বিষহ দেখেছ? সেই গ্রামে ফোটা পদ্মকে আমি শেকড় সহ তুলে এনেছি, প্রতিস্থাপন করেছি এই বুকে। তুমি কি এই খবর রাখো, নাকি শুধু চিঠি নিতেই জানো? ১৯৯ খানা চিঠি দিয়েছি ৭ মাসে। কই একটারও তো ফিরতি বার্তা পাঠালে না। ২০০টা পূর্ণ অপেক্ষায় ছিলাম তোমার একটা চিঠির জন্য। দিলে না তো। ভালো লাগেনি বুঝি আমাকে? গভীর হেসে কপালে চুমু দিল। মেয়েটা এত কেন আদরে লাগে তার কাছে? বাচ্চা না হলে কি খুব বেশি ক্ষতি হতো? ভাবতে ভাবতেই স্মৃতিতে চলে গেল ৫ বছর আগে। পল্লীর নিস্তব্ধতা যেন অস্বাভাবিকভাবে সন্দেহজনক। সন্ধ্যা নামলেই পুরো গ্রামটা কেমন গুটিয়ে যেত নিজের ভেতরে। বাতাসে ছিল অজানা ভয়ের গন্ধ। একের পর এক মেয়ের নিখোঁজ হওয়ায় ঘটনাটা পুরো এলাকাকে আতঙ্কগ্রস্ত করে তুলেছিল। এই রহস্য উদ্ঘাটনের দায়িত্ব পড়ে তেজ আর ইমরানের ওপরে। তারা আন্ডার কভার দক্ষ এজেন্ট। আর তবে সাধারণ মানুষ হিসাবেই নিজেদের পরিচয় গড়ে তুলেছে। যখন কোনো অপারেশনে নামতে হয় তখন সেই দায়িত্ব পালন করে। তাছাড়া সবাই সবার মতনই চলে। কাকতালীয়ভাবে সেই গ্রামে তেজের নানার বাড়ি। তবে তেজ সেখানে থাকতে অমত জানায়। বাইক নিয়ে দুজনে ছুটে চলেছে। ঢাকা থেকে প্রায় ৩ ঘন্টা পেরিয়ে এক গ্রামে পৌঁছালো। তোর কি মনে হয় তেজ, কাহিনী কত দূর? জানতে হলে তো পুরো গ্রামটা শুধু চরকির মতো ঘুরতে হবে। সময় কত লাগবে তাই জানি না। কাজ করতে এসেছিস, কাজ ছেড়ে বকবক করলে গ্রাম ঘোরার সময় পাবি কোথা থেকে? এক কাজ কর, তুই এই পথ দিয়ে যা, আমি অন্য পথ দিয়ে যাচ্ছি। দুজন আলাদা আলাদা পথে চলতে শুরু করেছে। প্রায় ১ ঘন্টায় দুইজন মিলিত হলো। এখন বাকি রইল রাস্তা দিয়ে যেই সব পথ বাড়ির দিকে গেছে, স্কুলের দিকে গেছে, স্কুলের পথেই দাঁড়িয়ে আছে। রাস্তায় বাইক থামিয়ে দুইজন বাইকে ভর করে দাঁড়িয়ে আছে। সিগারেটের ধোঁয়া ওড়ালো গ্রামের এই সুন্দর প্রকৃতির মাঝে। খা খা রোদ যেন খোলা আকাশে আগুন ছড়িয়ে যাচ্ছে। তবে এর মাঝে সুন্দরতম অনুভূতি হলো রাস্তার দুই পাশে গাছের ছায়ায় গ্রামীণ পরিবেশ আরো মধুময় ও শীতল হাওয়া মন জুড়িয়ে দেয়। এসির রুমেও এই শান্তি নেই। মন খোলা হাওয়ায় ফেরার উদ্দেশ্যে হেলমেটটা খুলে পরে নিল তেজ। ইমরান হাঁটতে হাঁটতে কিছুটা দূরে গেছে।
তেজকে হেলমেট পরতে দেখে প্রাণপণ দৌড়ালো। আরে আরে দাঁড়া, আমি আগে আসি, আগে প্রস্তুতি নিচ্ছিস কেন? আমাকে এই অচেনা গ্রামে ফেলে যাওয়ার ধান্দায় আছিস বুঝি? বলেই দৌড়ে দিল। রাস্তা ধরে হেঁটেই চলেছে এক কিশোরী। হঠাৎ করেই ছুটতে থাকা এক পুরুষ এসে ধাক্কা মেরে দিল। রাগে মেজাজ বিগড়ে গিয়ে কয়েকটা কথা শোনালো। এই মফিজের ঘরের মফিজ, চোখে দেখেন না? দিলেন তো আমাকে ফেলে। ইমরান সামনে তেজের দিকে তাকিয়ে দৌড়াচ্ছিল। হঠাৎ এমন আজগুবি বাক্যে থেমে গেল পদজোড়া। পেছনে ঘুরে তাকিয়ে দেখল মেয়েটা পড়ে গেছে, সাথে হাতে রাখা বইগুলো রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে ধুলো বালির একটি লুটোপুটি খাচ্ছে। মেয়েটার কথা ভেবে নিজের খারাপ লাগলো। তার কারণে মেয়েটা পড়ে গেছে, আফসোস। বার্গে এসে মেয়েটার দিকে হাত বাড়িয়ে দিল। আই এম সরি, আমি দেখতে পারিনি। সরি বললেই সব ঠিক হয়ে গেল? তাহলে কি করতে হবে বাচ্চা মেয়ে? মেয়েটি রেগে আগুন হলো। কোন দিক থেকে আমাকে বাচ্চা মনে হয় আপনার? আমার বয়সে সবারই বিয়ে হয়ে 2 বাচ্চার মা, আর আমাকে বাচ্চা বলতে এসেছেন? সামনে ডোবা দেখেছেন? একেবারে ডোবার জলে ডুবিয়ে মারবো। একে তো ফেলে দিয়েছে, তার উপরে বাচ্চা বাচ্চা বলতে এসেছে। এসব বুইড়া মানুষজন রাস্তাঘাটে না বেরোলেই তো হয়। বেরি যখন হয়েই পড়েছেন, লাঠি নিতে পারেন না? একটা 16 কি 17 বছরের মেয়ের মুখে এমন কথায় চোখ বিস্ময়ে ফেটে পড়ছিল যুবকটি। কি কথার ঝাঁজ! মেয়ে তো নয়, পুরাই অ্যাটম বোম। কিছুটা পিছিয়ে গেল রাইসা, সানজিদাকে নিচে বসতে দেখে দ্রুত কাছে এসে বসলো। আপু, তোমার কি হয়েছে? পড়ে গেলে কিভাবে? সানজিদা হাত উঁচু করে বাইকের পাশে দাঁড়ানো ইমরানকে দেখে দিল। আর রাইসা অমনি উঠে 2 কদম এগিয়ে বলল, আপনি আমার আপুকে ফেলে দিয়েছেন কেন? আপুর ব্যথা লাগেনি? বেশ তরতরিয়ে বলল রাইসা। এমনি চুপ করে থাকলেও তার একমাত্র ভালোবাসার বোনকে আঘাত করেছে। নীরবে কিছুটা ফুঁসে যাচ্ছে। কি হলো, কথা বলছেন না কেন? আমার আপুকে ফেলে দিয়েছেন কেন? এখন যদি আমি আপনাকে ফেলে দেই, তখন কেমন লাগবে? তেজ ফোন টিপতে টিপতে হঠাৎ এমন বিরক্তির কথা শুনে হেলমেটের ভেতর দিয়েই দেখল সামনে স্কুল ড্রেস পরিহিত এক বাচ্চা, তবে সাদা স্কার্ফ দিয়ে একেবারে মুখ ঢাকা। শুধু গভীর সমুদ্রের ন্যায় 2 আঁখি দেখা যাচ্ছে। রাইসা প্রায় কেঁদেই দিবে এমন একটা অবস্থা। চোখে টলমল করছে অশ্রুকণা। সানজিদা বলল, আরে রাইসা, ওই ছেলে নয়, পাশেরটা। তখন রাইসা লজ্জায় মরে যাওয়ার মতো অবস্থা। সানজিদা যখন ইমরানকে দেখে নিয়েছে, তখন ইমরান পাশ ফিরে তাকিয়ে আছে, তাই ইমরানের চেহারা দেখতে পারেনি। রাইসা কি বলবে সামনের মানুষটাকে বুঝতে না পেরে বোনের কাছে গিয়ে বসল। সব বই এক এক করে গুছিয়ে নিল। আপু, তুমি কোথাও ব্যথা পাওনি? সানজিদা চেয়ে দেখল রাইসা প্রায় কেঁদেই দিবে। উঠে এক হাতে জড়িয়ে মাথায় সান্ত্বনা দিয়ে বলল, আরে পাগলি, কাঁদছিস কেন? আমার কিছু হয়নি, একদমই ঠিক আছি। ওই বদমাস ছেলেটা ধাক্কা মেরে দিয়েছিল, তাই পড়ে গেছি। বলেই রাইসার চোখের পানি মুছিয়ে দিল। বড্ড নরম মনের রাইসা। বাড়িতে এই একটা সঙ্গী আছে যে রাইসাকে নিয়ে ভাবে। তাহলে রাইসা কেন ভাববে না? রাইসাকে হাত ধরে সেখান থেকে নিয়ে গেল সানজিদা। তেজ সেই দিকেই তাকিয়ে আছে। কি দেখলো এটা? এটা আবার কেমন চোখ? নাকি সে শুধু এই মেয়েটার চোখ দেখেছে বলেই অদ্ভুত লাগছে? এত সুন্দর কারোর চোখ হয় বুঝি? ইমরান তখন থেকে ডাকছে, কিন্তু তেজের হুঁশ যেন অন্য গ্রহে হারিয়ে গেছে। ধাক্কা মারতেই তেজের পঞ্চ ইন্দ্রিয় সজাগ হলো। কি হলো, ধাক্কা মারছিস কেন? বিরক্ত হয়ে বলল তেজ। ইমরান অসহায় চোখে চেয়ে রইল। কখন থেকে ডাকছি, তোর হুঁশ কোথায় থাকে? দিনকে দিন বুড়ো হয়ে যাচ্ছিস নাকি? নে চল। বলে বাইক স্টার্ট করলো। পরের দিন যখন গেল, পুরো গ্রাম ঘুরে ঘুরে দেখলো, তবে ঠিক একটার কিছু আগে এসে সেখানেই দাঁড়ালো। কিন্তু সামনে সানজিদাকে দেখে ইমরান তড়িঘড়ি করে হেলমেটটা লাগালো। তেজের মুখে আগে থেকেই লাগানো ছিল, কিন্তু চোখের কাছে গ্লাস সরিয়ে রেখেছে। ওরা
আপন মনে হেঁটে যাচ্ছে। সানজিদা যদিও প্রিপারেশন নিয়েই আছে, আজকে যদি এরকম কিছু করে তবে সে চুপ থাকবে না। কিন্তু এদের এই গ্রামে নতুন মনে হচ্ছে, আগে কখনো দেখেনি। এরা আজকেও এখানে কি করছে? মনে মনে জল্পনা কল্পনা করতে করতেই এগিয়ে গেল। রাইসা নীরের দৃষ্টি নিম্নের দিকে রেখেই তেজের সামনে দিয়ে পেরিয়ে গেল। তেজ অধীর আগ্রহে তাকিয়ে আছে আজকে খোলা চোখে মেয়েটার চোখ দেখবে বলে, কিন্তু তার হলো না। এভাবে প্রায় সপ্তাহ পেরিয়ে গেল। খোঁজ নিয়ে জানা গেল এমন কেউ কেউ আছে যে মেয়েদেরকেই টার্গেটে রাখছে। সন্দেহভাজন কাউকে চোখে পড়ছে না। দুই একজনের বাড়িতেও যাওয়া শুরু করলো, যাতে করে পাচারকারীদেরকে খুঁজে পেতে সুবিধা হয়। কিন্তু তেজ আর রাইসার চোখের দেখা পেল না। কোনোদিন স্কুলে আসে না, আবার আসলেও চোখ তুলে তাকায়ও না। চোখে মুখে রাগের ছাপ যখন, তখন থেকেই খাড়া রোদের মাঝেই দাঁড়িয়ে আছে তেজ। অথচ সেই মেয়ের কোনো দেখা নেই। দাঁতে দাঁত চেপে বাইকে জোরে একটা লাথি মারল। কি রে তেজ, তোর আবার কি হলো? কিছু না, কিন্তু মনের ভেতরে কি চলছে সেটা তো নিজেই জানে না। আজকে সেই চোখ দুটো না দেখলে তার জান বেরিয়ে যাবে এমন একটা অবস্থা। কিন্তু কি করে দেখবে? শরীর জুড়ে যেন আগুন বয়ে চলেছে। মেয়েটা আজকে আসবে তো, এই বুকের এই ভেবেই বুকের ভেতরটা চলছে ঘূর্ণিঝড়। তখন হঠাৎই নজর গেল সামনে কেউ আসছে। এত দূরে যে তেজ শিওর হতে পারছে না। যাকে দেখার জন্য অবাধ্য চোখ দুটো তৃষ্ণার্ত কাকের মতো আকুল হয়ে আছে, সেই কি না। অনেক পর ইমরান বলল, দেখ ভাই, মেয়েটা আসছে। বড় বোনটা দেখেছিস ঝাঁঝালো। গ্রামের মেয়েরা এত সুন্দরী হয়, মন চাচ্ছে গ্রামেই থেকে যেতে। আমার তো দারুণ লেগেছে মেয়েটাকে। তেজ দ্রুত ঘুরে ইমরানের শার্টের কলার চেপে ধরল। মেয়েদের নিয়ে এরকম কথা নিশ্চয়ই কোনো ভদ্রতার মধ্যে পড়ে না। মেয়েদের সম্মান দিতে কথা বল। নিজেকে, নিজের চোখকে সংযত কর। তোর আবার হঠাৎ কি হলো? রাস্তাঘাটে আমার কলার চেপে ধরে নিজেকে বীর পুরুষ বানাতে চাস? ছেড়ে দে ভাই, আমি জীবনে এমন কথা বলবো না। মেয়েটার সামনে আমার ইজ্জত নিয়ে টানাটানি না করলে নয় কি? তেজ ক্ষান্ত হলো। তেজ ছেড়ে দিয়েই আগের ন্যায় দাঁড়িয়ে রইল। মেয়েটা তার উড়ালপঙ্খী ছিল, কিন্তু তার দিকে একবার নজর ওঠালো না। মাথা নিচু করেই তাদের পেরিয়ে যাচ্ছে। হঠাৎ তেজ পেছন থেকে ডেকে উঠল, এই মেয়ে, এদিকে এসো। রাইসার পা দুটো থমকে গেল। লোক দুটো প্রায় এই রাস্তায় তাল গাছের নিচেই দেখা যায়। সেই দিন যে লোকটাকে ভুল ভেবে বলেছিল, এখন ভয়ও লাগছে। যদি কিছু বলে, দেখে শহরের মানুষ বলে তো মনে হচ্ছে। দূর থেকে দুজনকে দেখেই রাইসা মাথা নুইয়ে হাঁটতে লেগেছে, যেন তাড়াতাড়ি করে এই জায়গাটা ত্যাগ করার প্রয়াস। কিন্তু তা আর হলো কোথায়? সেই তো তার ডাক পড়ল। বুকের ভেতর ধুকপুক করছে রাইসার। তখন তেজের কণ্ঠ আরো জোরালো হলো, এই মেয়ে, কানে কথা যায় না? ডেকেছি, শুনতে পাচ্ছ না কেন? রাইসা পেছন হয়ে আশেপাশে দেখলো, কেউ নেই। তখন তেজ আবারও বলল, তোমাকেই ডাকা হচ্ছে, কাম। রাইসা শুকনো ঢোক গিলে দুই পা এগিয়ে গেল তাদের দিকে। দুইটা ছেলের সামনে দাঁড়িয়ে থাকলে তো জীবন হাতে ধরেই থাকবে সে। যা ইচ্ছা হচ্ছে গ্রামে, তার উপরে অচেনা, ভেতরের সব শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমি তোমাকে ডেকেছি নিচের দিকে থাকার জন্য না। আর তেজ ধমকে উঠল। রাইসা মুহূর্তে ভয়ে তাকালো ওপরের দিকে। লোকটা বেশ লম্বা, তবে চোখের সামনে হেলমেটের গ্লাস খোলা, শুধু শুভ্র চোখ দুটো দৃশ্যমান। এই প্রথম তেজ দৃষ্টি রাখল এই মোহময় চোখে, যাকে দেখার জন্য এতক্ষণ বিচলিত হয়েছে। গভীরভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সেই দুই নয়ন। কি এমন আলাদা আছে এই চোখ দুটোর মাঝে, যেটা ক্ষণিকের এক দৃষ্টিতে তেজকে শান্ত থাকতে দিচ্ছে না? অনেকক্ষণ যাবৎ তাকিয়ে রইল সেই পল্লব ঝাপটানো ভীতিকর দুই নয়নে।
মনে হচ্ছে এটা কোনো মায়ার ফাঁদ। মেয়েটা হাঁসফাঁস করছে অনেকক্ষণ ধরে তেজকে এভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে। ব্যাগের ফিতে ধরে আছে শক্ত করে, যেন ফাঁক পেলেই পালিয়ে যাবে। তেজ গম্ভীর স্বরে হকচকিয়ে বলল, ইয়োর আইস লুকস টেরিবলি ব্যাড। রাইসা হকচকিয়ে নিচে তাকালো। এই লোকটা তাকে ডেকে এনে ভ্যাবলার মতো তাকিয়ে আবার বলছে তার চোখ খারাপ। এটা কোন ধরনের অসভ্যতা? কিসে পড়ো? রাইসা কোনো রকমে মুখ খুলে ভদ্রতার সহিত মিনমিনিয়ে উচ্চারণ করলো, জি, জি, 7-এ। মুহূর্তে তেজের কপালের শিরায় আগুন ধরে গেল। এই মেয়ে সবে 7-এ পড়ে। ভাবতেই নিজেকে কি বলবে বুঝতে পারল না। যাও এখান থেকে। রাইসা অনুমতি পেয়ে দ্রুত জায়গা প্রস্থান করলো। এতক্ষণ তবদা মেরে থাকা ইমরান মুখ খুলল। তেজ যে কোনো মেয়েকে ডেকে প্রশ্ন করছে তার দিকে তাকিয়ে আছে, এটা ভাবতেই যেন কোনো অসম্ভব সম্ভব হয়েছে। ইমরান অবাকের চরম শীর্ষে থেকে বেরিয়ে বলল, কে যেন একটু আগে আমাকে বলেছিল মেয়েদের নিয়ে এরকম কথা নিশ্চয় কোনো ভদ্রতার মধ্যে পড়ে না। মেয়েদের সম্মান দিয়ে কথা বল, নিজের চোখটাকে সংযত কর। এইসব বলেছিলি না? তাহলে এখন তুই মাত্র 7-এ পড়া মেয়েটাকে ডেকে এভাবে অপমান করলি কেন? সে তো ইচ্ছে মতো যাচ্ছিল। কি দরকার ছিল এভাবে বলার? নিশ্চয় বাচ্চা মেয়ে কষ্ট পেয়েছে। তুই চুপ কর। 7-এ পড়া মেয়ের এত সাহস কি করে হয়? এর শাস্তি তো এখনো দেয়নি। সময় এলেই দেখবি। আর তোর তো মেয়েটাকে দারুণ লেগেছে, তাই বুঝি দরদ লাগছে? এই মেয়ের বোনটাকে আমার দারুণ লেগেছে। ঝগড়া বেশ জমবে বল। একটু সেটিং করিয়ে দে না দোস্ত। তেজ বুঝলো ইমরান এই মেয়েটার বোনের কথা বলছিল, কিন্তু তেজ রাইসাকে মনে করে কথাগুলো বলেছে। কেন যেন রাগ লেগেছিল, নিশ্চিত হতে পারছে না। এই প্রথম মনে হয় কোনো মেয়েকে সময় নিয়ে দেখল তেজ, কিন্তু এত ছোট ভাবতেই চোখটা বন্ধ করলো। নিজের ব্যাপারে নিজে বুঝে নে, আমাকে টানবি না মাঝখানে। বলে লাগামহীন ঘোড়া ছুটল তাদের সাথে ইমরানও। এভাবে বেশ কয়েকদিন তেজ নিজেকে আটকালো মেয়েটার থেকে। রাতের অন্ধকারে সিগারেটের ধোঁয়ায় আচ্ছন্ন পুরো রুম। বুকের ভেতরে দহন ব্যথা কিছুতেই সহ্য হচ্ছে না। না পেরে বারান্দায় উঠে গেল। সবকিছু মেঘের মতো ঢেকে আছে। কোনো কাজে মন দিতেও পারছে না। অশান্ত হৃদয় ছুটে চলেছে এক ছোট্ট গ্রামে, যেখানে সে তার পৃথিবী খুঁজে পেয়েছে। নিজেই নিজেকে বলল, বয়স কতই বা হবে, 12 অথবা কোথায়, আর সে কোথায় কিনা 25। বয়সের তো একটা আকাশ পাতাল ফারাক। সব ছাড়িয়ে কিনা ওইটুকুন মেয়েতে ঘায়েল হলি তেজ? তুই কি নিজের মধ্যে আছিস নাকি স্বপ্নে বিভোর হয়ে আছিস? সিগারেটও তার বুকে চাপা উৎকণ্ঠা থামছে না। কি নেই বলেই ফাঁকা ফাঁকা লাগছে তার। মেয়েটাকে কয়েকদিন দেখেনি, চোখ দুটি শুধু ভেসে উঠছে। রেলিংয়ে জোরে একটা ঘুষি মেরে চিৎকার করলো, মেয়েটা আমাকে জাদু করেছে। নইলে আমি স্থির থাকতে পারছি না কেন? কেন বারবার সেই চোখ সামনে আসছে? চোখ দুটো আমাকে পুলিশের মতো ধাওয়া করছে। সহ্য করার মতো শক্তি পাচ্ছি না। তেজের নয়ন জোড়া লাল হয়ে গেছে। মাথার চুল দু হাতে টেনে ফ্লোরে হাঁটু ভাঁজ করে বসে পড়ল। কিয়ৎক্ষণ থেমে আবারও বলল, এখানে আমার দোষ কোথায়? মেয়েটাই তো আমার চোখের সামনে আসলো। এত ছোট হয়ে আমার সামনে মোটেও আসা উচিত হয়নি। এর শাস্তি তো ওকে পেতেই হবে। চোখে যখন লেগেছে তখন আর আমার থেকে মুক্তি নেই। আমার প্রতিটি আঙ্গুলের ভাঁজেই মেয়েটির নরম আঙ্গুল রাখতে হবে। আমি তোমাকে সুযোগ দিলাম মেয়ে, তবে আমার প্রতিটা সুযোগেই তুমি দগ্ধ হবে। যেভাবে আমাকে পোড়াচ্ছ আমিও তোমাকে অন্য রকম ভাবে পুড়িয়ে দিব। আমি আমার জিনিস যত্নে রাখতে জানি, তবে সেভাবে খুশি সেভাবেই। পরের দিন তেজ আবারও ছুটল দুপুরের দিকে। ইমরান আলসেমি করে জিজ্ঞেস করলো, আজকে তো আসার দরকার ছিল না রে, তবু কেন এলি? কাজে মন লাগা। যত দ্রুত সম্ভব আমাদের কাজটা সম্পন্ন করতে হবে বলে তেজ হাঁটল।
ইমরানকে অন্যদিকে যেতে বলে তেজ দাঁড়িয়ে আছে তার নির্দিষ্ট জায়গায়। সৌভাগ্যবশত রাইসা আজকেও একা আসছে। কাছে আসতেই তেজ রাইসাকে আবারও ডাকে। রাইসা ভয়ে জড়িয়ে যায়, কিন্তু কোনোভাবে নিজেকে ধাতস্থ করে বলল, হাতটা দাও। রাইসা আতঙ্কে শেষ। এই ছেলে কি বলে? হাত কেন দিব? বুঝতে না পেরে জিজ্ঞেস করলো, জি? তেজ রাইসার কথার উত্তর না দিয়ে ওর হাতটা টেনে নিল। সাথে সাথে রাইসা চমকে তাকালো তেজের দিকে, কিন্তু এতে যেন সামনের মানুষের বিন্দু মাত্র খেয়াল নেই। প্রথম রাইসাকে কোনো পুরুষ ছুঁয়ে দেখলো। তেজের হাতের মাঝখানে কুঁচকে একটা হাত। এই কাগজটা ধরিয়ে দিল, একটা কাগজ ধরিয়ে দিল। রাইসা কেঁপেই যাচ্ছে তেজের হাত ধরার কারণে। কপাল কুঁচকে বলল, আমার আগে কোনো ছেলে তোমাকে ছুঁয়েছিল? রাইসা হতবিহ্বল হয়ে গেল। অস্পষ্ট স্বরে বলল, জি না, আমার আগে কেউ ছুঁয়ে দেখেনি, আমার পরেও যেন কেউ ছুঁতে না পারে। ক্লিয়ার? রাইসা চমকে তাকালো। তেজ আর কিছু না বলে চলে যেতে বলল। রাইসা কোনো কথা বা না বাড়িয়ে সেভাবেই হেঁটে চলল। তেজ পেছনে দাঁড়িয়ে তার হাতের দিকে তাকালো। সামান্য তালুতেই মেয়েটার পুরো হাতের জায়গা করে নিল। হাসলো খানিকক্ষণ। তেজের নজর কখনো সেকেন্ড হ্যান্ড জিনিসে তেজের নজর কখনো সেকেন্ড হ্যান্ড জিনিসের পরে পড়ে না। সেখানে তুমি তো আমার শেষ করতে পারলো না। কি বলবে ঠিক বুঝলো না। ইমরানের খুব তেষ্টা পেয়েছিল, তাই এক মহিলাকে ডাকলো। শুনছেন আন্টি, আমাকে এক গ্লাস পানি খাওয়াবেন? আসলে অনেক দূর। মুখের কথা মুখেই রইল। সামনের আন্টিকে দেখে ভয়ে কোন দিকে পালাবে দিশা পেল না। আসলে আন্টি হলে তো কথা ছিল না। এটা একটা মেয়ে, আর সেই মেয়ে যাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। ভয়ে কাচুমাচু করতে লাগলো। না জানি এখন জনগণ ডেকে গণধোলাই খাওয়াবে পানির জায়গায়। ইচ্ছে তো করছে ঝাড়ুর বাড়ি খাওয়াই, কিন্তু আপনার মতোই যদি হই তাহলে কিভাবে হবে? অপেক্ষা করুন, এনে দিচ্ছি। বলেই সানজিদা বাড়ি থেকে পানি এনে দিল। পানি খেয়ে যেন স্বস্তি পেল। ধন্যবাদ অ্যান্ড সরি। সানজিদা কপালে ভাঁজ ফেলল। আসলে আমি সেদিন ইচ্ছে করে ধাক্কা মারিনি, ভুল হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট, সরি। সানজিদাও বুঝলো মানুষটা এতটাও খারাপ নয়। সমস্যা নেই, আমিও সেদিন একটু রেগেই ছিলাম, তাই আপনাকে কথাগুলো শুনিয়ে ফেলেছি। আমিও সরি। ইমরান হাসলো। সানজিদা বলল, কিছু মনে না করলে একটা কথা বলবো? অবশ্যই বলো। আপনাদের তো আগে গ্রামে দেখিনি। আপনারা কোন আত্মীয়র বাড়িতে এসেছেন? কোনো আত্মীয় আছে কি? ইমরান কি বলবে বুঝতে পারছে না। আত্মীয়? হ্যাঁ, আত্মীয়। মানে না, আসলে হয়েছে কি, আমরা গ্রামে গ্রামে ঘুরে ফটোগ্রাফি করি, গ্রামের সুন্দর দৃশ্য উপভোগ করি, আর সাথে স্মৃতির জন্য ক্যামেরায় ধারণ করি। ও আচ্ছা, আপনাদের বাড়ি কোথায়? ঢাকা। কি, এত দূর থেকে প্রতিদিন আসেন? সন্দেহ নিয়ে প্রশ্ন করল সানজিদা। এই আর কি, থাকো, আবারও দেখা হতে পারে। সানজিদা তড়িঘড়ি করে উত্তর করল। কিভাবে? যেন আবার দেখা হওয়ার অপেক্ষায় থাকবে। ইমরান মুচকি হেসে বলে উঠল, রাস্তায় আবারও ধাক্কা দিতে পারি। আগের বার ভুল করে হলেও এবার কিন্তু জেনে বুঝেই দিব, আগেই বলে রাখলাম। তাই ভিটামিন খেয়ে নিজেকে শক্ত রাখবেন মিস। তারপর চলে গেল ইমরান। সানজিদা কি মনে করে মুচকি মুচকি হাসছে। তখনই রাইসা ঢুকলো। এসে গেছিস? হ্যাঁ আপু। ইমরান যেতে যেতে সানজিদার কথা ভাবলো। আনমনে গেয়ে উঠল দুই চরণ। তুমি যদি চাও ৭ সাগর দেব পারি, আমি তোমারই দেওয়ানা। এভাবেই চলতে থাকলো তাদের দিন। তেজ প্রতিদিন ছলে বলে কৌশলে চিঠি দিতে শুরু করলো। তবে রাইসা একটা চিঠিও পড়েনি, শুধু এনে এনে রাখতো। না, না, ও পড় না বলতে ও পড়তো না। এরপর ১০ দিন কেটে গেল, কিন্তু তেজের দেখা নেই। আর না তার বন্ধুর। সানজিদাও বেশ ভাবুক হলো। ইমরানের কি হলো? এই কয়েকদিনে সানজিদাকে বেশ মায়ায় জড়িয়ে ফেলেছে ইমরান। স্কুল থেকে ফেরার পথে সঙ্গী হয় ইমরান নামের যুবকটি, আর পেছনে থাকে
রাইসার সাথে তেজ। রাইসা না চাইতেও বুকের ভেতরটা কেমন হাতুড়ি পিটাচ্ছে, কেমন কেমন লাগছে। অসহায় মন চাচ্ছে সেই বাইকার একবার তার চোখের সামনে আসুক। এইটুকুন মেয়ের মন উতালা হয়ে উঠেছে। সইতে না পেরে অন্ধকার ঘরে টিমটিমে বাতি জ্বালিয়ে দিল। পুটলি থেকে চিঠি বের করলো। সব চিঠিতে শুধুমাত্র তার চোখের বর্ণনা, কিন্তু প্রত্যেকটাতেই আলাদা আলাদা ভাষায় বুঝিয়েছে। কারণ তেজ রাইসার মুখ দেখেনি। একটা মানুষ কিভাবে এত ভাষা জানতে পারে? সে কি কবি নাকি সাহিত্যিক? রাইসা সত্যি অবাক হলো। তার চোখ বন্ধ। দুটো সত্যি কি এই বর্ণনার মতো সুন্দর, নাকি খারাপ বলে উপহাস করলো? সেই দিনও তো ডেকে বলল তার চোখ খারাপ, তাহলে এখানে লেখাগুলো বিপরীত কেন? রাইসা আনমনেই হেঁটে চলেছে বোনের সাথে। রাইসা সেই হাত থেকে পেরোতেই বারবার ঘুরে ঘুরে দেখছে কোথায় সেই মানুষ তো আজও আসেনি। বুকের ভেতরে চিনচিন করে ব্যথা করলো। এত কষ্ট লাগছে কেন? চোখ দুটো অধীর আগ্রহে অপেক্ষা করছে। আশার আলো হয়ে যদি একবার দেখতে পেত। কোথাও হেলমেট পরিহিত লোকটাকে দেখতে পেল না। পেরিয়ে গেল তারা। আর রাইসা মনকে শেকলে বেঁধে বাড়িতে গেল। এদিকে তেজ খাম্বার মতো দাঁড়িয়ে রইল। আজকে ঝড় বৃষ্টির আজকে ঝড় বৃষ্টির কারণে বাইক নিয়ে আসতে পারেনি। খোলা মুখে এসেছিল, তবে তাদের সামনের দিকে। কিন্তু তারা শুধু যে বাইকার রূপেই তাদের দুজনকে চেনে, এটা বেশ ভালো মতো বুঝতে পেরেছে। তবে তেজ লক্ষ্য করেছে রাইসা ঘুরে ঘুরে সেই দিকেই তাকাচ্ছিল, যেখানে রোজ তার জন্য অপেক্ষা করে। তেজ মুচকি হাসলো। সে সফল। সফলতার হাসি বুঝি খুব প্রশান্তি বয়ে আনে। তেজের এমন অনুভূতি হলো। এখন প্রতিদিন স্কুলে আসে রাইসা, বেশি বেশি করে কাজ করে যাতে করে তাকে স্কুলে যেতে দেওয়া হয়। আর সেই বাইকার কি দেখতে পায়? অক্ষুণ্ণ মন নিয়ে আজকে মাথা নিচু করে হেঁটে যাচ্ছে রাইসা। তার দেখা যে মিলবে না বুঝে গেল। মানুষের মতো তার জীবনে এসেছিল, হঠাৎ সামনে থেকে ডাক এলো। এভাবে নত মস্তিষ্কে থাকলে আমি চোখের বর্ণনা করব কি করে মেয়ে? ইউনো, আমাকে অনেক অভিজ্ঞতা অর্জন করতে হয়। আমি কিন্তু মোটেও এইসব লেখালেখি পছন্দ করি না। কিন্তু তুমি হলে বিষয়টা অন্য। রাইসা ঝটপট চোখ তুলে তাকালো। এই আঁখি দুটো যেন পূর্ণতা পেল। রাইসা কেমন আবেগী হয়ে প্রশ্ন করে বসলো, যেটা ওর দ্বারাই সম্ভব ছিল না। আপনি এতদিন কোথায় ছিলেন? আসেননি কেন? প্রশ্ন করতে একটুও কাঁপে না, কোনো ভয় না, কোনো সংশয়। যেন প্রশ্ন করা তার অধিকার। তেজও বাধ্য পুরুষের মতো জবাব দিল, কয়েকদিন জ্বর হয়েছিল, এজন্য উঠতে পারিনি, তাই আসাটাও আর হয়নি। কিন্তু কেউ কি আমাকে মিস করেছিল নাকি? কথাটা যদি কেউ বলতো, একটা ইশারা দিত, তবে আমি মৃত্যুর প্রহর গুনতে গুনতে মুখে অক্সিজেন মাস্ক নিয়েও দেখা করতে আসতাম। রাইসা আহাম্মক বনে গেল। সামান্য একটা কথা বলেছে সে, আর জ্বর এসেছে ভেবেই কেমন খারাপ লাগলো রাইসার। এভাবে ঝড় বৃষ্টি না মেনে প্রতিদিন 180 কিলোমিটার পথ 3 ঘন্টায় পাড়ি দেয়। ইমরান আজকাল সানজিদার সাথে বেশ ভাব জমেছে। হয়েছে তো বন্ধুত্ব, কিন্তু তাদের মনের ভেতরে এর চেয়েও বেশি কিছু চলে, কিন্তু একে অপরকে বলতে পারে না। কাজের সময় প্রায় ঘনিয়ে এসেছে। 6 মাস পর পার হয়ে গেছে এই ভেবে। এর মাঝে কয়েকজন ছেলেকে গোপনে ধরেও ফেলেছে। তবুও মনের ভেতরে সন্দেহের পেছনে আসলে কালপ্রিটটা একজনই আছে, তবে সেটা এই গ্রামেরই। একদিন তেজ হাঁটতে হাঁটতে চোখ আটকে গেল কোথাও। গাছে দোলনা টানানো আছে, আর সেখানেই কয়েকটা মেয়ে দুলছে। একটা মেয়ে বসতেই তার মাথার ওড়নাটা সরিয়ে একজন চুল খুলে দিল। বলল, এভাবেই চুল দোলালে আরো বেশি এই মুহূর্তটা অনুভব করতে পারবে। মেয়েটাও আর কিছু বলেনি। 2 হাতে দড়ি ধরে এগিয়ে যাচ্ছে আর পিছিয়ে আসছে। কিছুটা সন্দেহ নিয়ে এগিয়ে গেল। যার দিকে তাকিয়ে দেখতেই চোখ ধাঁধিয়ে গেল।
এক পুরুষের বুকের হৃদস্পন্দন বন্ধ করার মতো এই মেয়ে, চোখে আনন্দের ঝিলিক, দুই ঠোঁট প্রসারিত হয়ে আছে যেখানে সকল সুখ। কেউ একজন বলল, তোর মা ডাকছে। অমনি দোলনা থামিয়ে ছুট লাগালো রাইসা। মা ডেকেছে মানে এক মুহূর্তও সময় নষ্ট করা চলবে না। চুলগুলো বাঁধার মতো সময়ও নষ্ট করলো না। উড়ন্ত এক রূপবতী, থমকে যাওয়া হৃদস্পন্দন, ধীরে ধীরে বেজে উঠল সুর। মেয়েটাকে চিনতে তার ক্ষণিক সময় লাগেনি, কারণ তার চোখ শুধু এই মেয়ের জন্যই ব্যাকুল থাকে। আজ প্রথম এই ঝলসানো রূপ দেখে তেজ শুকনো ঢোক গিলল। পানি না খেলে আর কিছুতেই হবে না। ইমরানের থেকে পানি নিয়ে এক নিঃশ্বাসে বোতল সাবার করলো। ইমরান বলল, কি রে তুই ভাই, সব পানি খেয়ে ফেললি, আমি কি খাবো? যা ইচ্ছে। স্কুল একদিন স্কুলেই গিয়েছিল, আর সেখান থেকে ফেরার পথে সানজিদাদের দেখে গাড়ি থামালো দুজন। তোমরা বাড়িতে যাচ্ছ? এসো আমরা পৌঁছে দেই। সানজিদা বলল, না, আমরা হেঁটে যেতে পারবো। হেঁটে যেতে পারবে? তাহলে বন্ধু হয়ে লাভ কি হলো? উঠতে বলেছি, ওঠো। সানজিদা বিস্ময়ে ফেটে পড়ল। তখন রাইসার উদ্দেশ্য ইমরান বলে ওঠে, আর তুমি ওর বাইকে ওঠো। অনেক বলার পর সানজিদা উঠে পড়েছে। সানজিদা রাইসাকে বলল তাড়াতাড়ি করে ওঠার জন্য। ইমরান গাড়ি ছেড়ে দিল, কিন্তু তেজ বাইক নিয়েই দাঁড়িয়ে আছে। রাইসা এখনো দাঁড়িয়েই আছে। কি সমস্যা, গাড়িতে উঠতে চাও না? রাইসা ভয়ে আছে। সে এই দুই চাকার কোনো দিনও ওঠেনি, যদি পড়ে যায়। তেজ আস্তে করে বলে ওঠে, ওঠো জলদি, ওরা তো আগে চলে গেল। রাইসা ভয়ে ভয়ে হাত কসলিয়ে যাচ্ছে। তেজ হেলমেট পরিয়ে দিল আলতো করে। ভয় পাওয়ার কোনো দরকার নেই, ওঠো, উঠে এসো। রাইসা ভয়ে ভয়ে উঠে পড়ল, কিন্তু কি ধরবে বুঝতে পারছে না। আজকে কপালে মনে হয় মরণ লেখাই আছে। আমাকে ধরে বসো। রাইসা যে কোথায় ধরে বসে এটাই ভেবে পেল না। শেষে তেজ রাইসার হাতটা টেনে তার কাঁধের ওপরে রাখলো, আস্তে চালালো। ভয়ের কিছু নেই। ঠিক কথার মতোই যেন তেজ ধীরে গতিতে বাইক চালালো। রাইসার খুব ভালোও লাগলো। তেজের মনের ভেতরে যে লাড্ডু ফুটেছিল সেটা বলার বাহিরে। অনেক শখ ছিল মেয়েটাকে বাইকের পেছনে বসানোর। ইমরানের কারণেই এই সব হয়েছে। যদিও তেজ জানে ইমরান সানজিদাকে ভালোবাসে, আর ইমরানও জানে তেজ মেয়েটিকে চিঠি দেয়, কিন্তু ভালোবাসে বলেই অস্বীকার করে। আজ চিঠি শেষ। কোনোদিন 4-5টা একসাথে দেয়, আবার কখনো হাতে দেয়, তো কখনো নিজেই ব্যাগের চেনটা খুলে ব্যাগে রেখে দেয়। ইমরান ভাবুক হয়ে বলল, তোর কি মনে হয় না তেজ, মেয়েটাকে তোর প্রপোজ করা উচিত? ছোট চোখ চোখ ছোট করে তাকালো ইমরানের দিকে। এটা আমিও বলতে পারি, সে বড় হয়েছে ওই মেয়েটার থেকে। তুই বল। হ্যাঁ বলতে পারি, কিন্তু যদি ভুল বোঝে? ভুল বুঝবে কেন? তার উত্তর যদি হ্যাঁ হয়, তো এক যুগ পরেও সেটাই হ্যাঁই থাকবে। সময় ওয়েস্ট করে লাভ আছে? আচ্ছা বাদ দে, তুই আগে বল, তারপর আমি ট্রাই করব। পাগল নাকি? কি বলবো একটা বাচ্চা মেয়েকে? ও নিজেই জানে ওর মনের খবর। দেখবি, আমাকে না দেখতে পেলে ঠিকই আমাকে ভুলে যাবে। ও এখন আমাকে চোখের বলয় মনে করছে। চোখের সামনে আছি বলে একটু ভালো লাগবে, আড়াল হলেই ভুলে যাবে। বাবা, বাচ্চা মেয়ে তাই না? গুনে গুনে 199টা চিঠি লিখেছিস যাকে, সে এখন প্রপোজ করার বেলায় বাচ্চা হয়ে গেল? আরে, ডাক পিয়নও মাসে এত চিঠি বিলি করে না যেখানে তুই নিজেই লেখক, প্রেরক, ডাক পিয়ন, সাথে প্রাপককে দেখার বিশাল সুযোগ। সময় ঘড়ির কাঁটার মতো ঘুরে চলে। এরপর ইমরান আর তেজ কাজে ফোকাস করে, তবে না জানিয়ে ওদের যে দেখে আসে, আবার প্রতিনিয়ত খোঁজও রাখে। একদিন খোঁজ এলো, রাইসার সাথে এক ছেলে খারাপ কিছু করতে চেয়েছিল। তেজের পৃথিবী যেন সেখানেই বাঁধনহারা। এক মুহূর্তের জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। সেই মুহূর্তেই বেরিয়ে পড়ে, ওই ছেলের ঠিকানা খুঁজে তাকে তুলে নিয়ে আসে। হাত দুটি টান টান করে বাঁধা। ব্যথায় ছেলেটা কুঁকড়িয়ে উঠল।
চোখ মেলতেই বিধ্বংসী এক যুবককে সামনে দেখল। তেজ সম্মুখে দাঁড়িয়ে আছে। তোর প্রশংসা করতেই হবে। তুই আমার পৃথিবী ধ্বংস করতে চেয়েছিলি, তাই না? ওইটুকুন মেয়ে তো, তোর এত কিসের যৌবনের ঠেলা ছিল রে? বিয়ে করতে পারতিস না? কি হলো বল, বিয়ে করতে পারতিস না? তোকে আমি এমন ভাবে মারবো যে মৃত্যুরাও ভয় পেয়ে যাবে। বলেই তার গোপন জায়গায় কোড়ালের আঘাত করলো। হাতে থাকা দড়িটা কেটে দিয়েছে। মেঝেতে শায়িত এক বডির ঠিক বাঁ পাশের বুকের জায়গায় কোড়ালের কোপ বসিয়ে দিল। সমস্ত শরীর থেকে রক্ত ফিনকির মতো বেরিয়ে চলছে, আর তেজ ইচ্ছে মতো কুপিয়ে যাচ্ছে। কিরে, কথা বল, কথা বলছিস না কেন? ছেলেটা কবেই মারা গেছে। এদিকে তেজের কোনো হুঁশ নেই। ইমরান এসে তেজকে সামনে থেকে বাহু ধরে ঝাঁকালো। পাগল হয়ে গেছিস? ও তো মরেই গেছে। এবার শান্ত হ। আমি কিভাবে শান্ত হব আমাকে বল। আমি আর সহ্য করতে পারছি না, এইখানটায় খুব ব্যথা করছে। বুকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলল, প্লিজ শান্ত হ। বাচ্চা একটা মেয়ে, আমি ওকে কোনোরূপ কষ্ট দিতে চাইনি বলে নিজের মনের কথাটাও স্বীকার করিনি। ও আমার থেকে দূরে থাকলে ভালো থাকবে। আমি সময় মতো তাকে নিয়ে আসব। কিন্তু এই লোকটা কি করে আমার ভুলের দিকে নজর দিল? একবার ভাব, ওর কি অবস্থা হয়েছে, কতটা ভয় পেয়েছে। আমি ছাড়া কোনো পুরুষ ওকে টাচ করবে, এটা আমি বেঁচে থাকতে মেনে নিব? আমি কি করব? টুকরো টুকরো করে কেটে নদীতে ভাসিয়ে দিলেও আমার রাগ কমছে না। ওকে বেঁচে উঠতে বল। ওকে আমি আরো কষ্ট দিয়ে মারতে চাই। ওকে উঠতে বল ইমরান। ও আমার পবিত্র ফুলের দিকে হাত বাড়িয়েছে। তেজ, শান্ত হ, শান্ত হ। ওর হাত তো কেটেই দিয়েছিস, এভাবে শরীর খারাপ হবে তোর। মেয়েটাকে ছাড়া ভাবতেই আমার দম বন্ধ হয়ে আসে ইমরান, বিশ্বাস কর। আমি আমি নিঃশ্বাস নিতে পারছি না। ওর পরিস্থিতি, ভয়, সেই ঘায়েল করা চোখে অশ্রু আমি স্পষ্টই দেখতে পারছি। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আমার ফুল কেউ ছিঁড়তে হাত বাড়িয়েছিল ইমরান। বলতে বলতেই সেখানেই ঢলে পড়ল তেজ। সাথে সাথে ওকে তুলে হাসপাতালে নিল। 4 দিনের মতো অজ্ঞান ছিল। ডাক্তার জানিয়েছে অতিরিক্ত ব্রেনে চাপ করে হার্ট ব্লক করেছে, অর্থাৎ ছোটখাটো একটা হার্ট অ্যাটাক করে হয়ে গেছে। তেজের মা বাবার সাথে মার্জিয়া তিনজনেই ভেঙে পড়েছেন। হঠাৎ করে তেজের হার্ট অ্যাটাক করার কারণই বা কি হতে পারে? কি এমন টেনশন করছিল? ফাহিম আর জিহাদও সেখানে উপস্থিত। ইমরান কাউকেই সেই গ্রাম সম্পর্কে কোনো কথা বলেনি। ছেলের শোকে মেহেরিমা নওয়ান পাগল প্রায়। 4 দিন পর জ্ঞান ফিরল তেজের। সবকিছু স্বাভাবিক হলো, কিন্তু তেজ ভুলে গেল না সেই কথা। ভয়ঙ্কর ভাবে লাশের টুকরোগুলো বস্তায় ভরে নদীতে ভাসিয়ে দিয়েছিল। এভাবেই চলছিল। তেজ প্রায় রাইসাকে দেখে আসে, কিন্তু দূর থেকে। কাছে গিয়ে সান্ত্বনা দেওয়া বা কথা বলার মতো শক্তি পায় না। আবার একদিন দেখা দিয়ে হারিয়ে মেয়েটা আরো কষ্ট পাবে বেশি। মেয়েরা সবসময় আবেগী হয়, পরিস্থিতি যেমনই হোক না কেন। এর 2 বছর পর যখন শুনলো তাকে বিয়ে দেওয়া হবে এক বুড়োর সাথে, পরের দিনই তেজ সেখানে গিয়েছিল, কিন্তু আফসোস, ওই বুড়োর ব্যাপারে কেউ কোনো খোঁজ দিতে পারল না। পরবর্তীতে সে একেবারে নিখোঁজ। এমনটা তেজ নিজেও বুঝতে পারছিল না। যখন মা জোর করলো বিয়ে দিতে গ্রামে নিয়ে গেল, তখন প্রথমেই বুঝতে পেরেছিল হয় সানজিদা নয়তো রাইসা। কিন্তু সে তো রাইসাকে ছাড়া কোনো মেয়েকে বিয়ে করবে না। ইমরানকে ফোন করে বলল, কিন্তু ইমরান তখন বিদেশে ছিল কাজে। অনেক অনুরোধ করেছে যেন ভুলে সানজিদাকে বিয়ে না করে সে। বন্ধুর কসমও দিয়েছে, কিন্তু সে বললেই কি আর হবে? তেজ এই দেহে প্রাণ থাকতে অন্য কাউকে বিয়ে করবে না। পাত্রীর সাথে গোপনে কথা বলতে গিয়ে শুনতে পেল রাইসার বাবা মা তেজের বাবার সাথে কথা বলেছে। তার বড় মেয়ে সানজিদা পালিয়ে গেছে যেন রাইসাকে বিয়ে করে। তাই সেই দিনই বিয়ে করেছিল, নয়তো তার ইচ্ছার বিরুদ্ধে তার বিয়ে অসম্ভব। যেখানে একটা টি শার্ট অপছন্দের কেনে না, সেখানে তার জাদুকরি প্রশ্নই আসে না। তবে রাগ ঠিক এই কারণেই ছিল যে মেয়েটা পড়ালেখা করত, বিয়ে করতে রাজি কেন হলো
সে যে কারণে এতদিন ধৈর্য ধরেছিল, মেয়েটা থাকলে কি হতো, তার জন্যই তো নিজেকে দূরে রেখেছিল। তার কাছে এখনো রাইসা বিয়ের যোগ্য হয়ে ওঠেনি। আর ভালোবাসার মানুষকে কাছে থেকেও আপন করে নিতে না পারার যন্ত্রণা একমাত্র সেই জানে। নিজেকে বারবার দমিয়ে রেখেছে। তেজ শেষ চিঠিতে লিখেছিল, তোমার কাজলবিহীন আঁখি দুটি মাদকতায় ভরা, পল্লব ঝাপটানো ভীতিকর আঁখিতে আমি ডুবে গেছি ক্ষণে ক্ষণে। এই চোখ দুটোই আমার সবচেয়ে সুন্দর আসক্তি। ওই মায়াবী হরিণী চোখে একবার তাকালে আমি আমি এই পৃথিবী ভুলে যাই। এই লেখায়ও এত বর্ণনা প্রকাশ পায় না যতটা তুমি। জাদুকরী এই দৃষ্টিতে তুমি আমাকে বন্দি করেছ। মুক্তির পথ আমার জানা নেই, আর মুক্তি চাইও না। তোমার চোখে আলাদা এক পৃথিবী আমি দেখতে পারি, যেখানে আমি চোখ বন্ধ করে হারিয়ে যেতে চাই আদিম কোনো রহস্যে। ভালোবাসি শব্দটা খুব ছোট, আমি তোমার মায়ায় পড়েছি। পৃথিবীর যেই প্রান্তেই থাকি না কেন, বেঁচে থাকলে আমি তোমাকে আমার করেই ছাড়বো। আমি ব্যতীত তুমি অন্য কারো নও মেয়ে। নিজের যত্ন নিও, আমাকে খুঁজো না, আমি নিজে থেকেই ধরা দিব। তোমার দৃষ্টির আড়ালে যাওয়ার সাধ্য এই পুরুষের নেই। অনেক আগেই তুমি সেই পথ বন্ধ করে দিয়েছ। তুমি ভয়ঙ্কর জাদুকরী। নিজেকে আমার নামে লেখার জন্য প্রস্তুত হও। বেশি না, আর একটু বড় হও, যেটুকু বড় হলে তোমাকে ছুঁয়ে দিতে আমার দ্বিধা করবে না, আর তুমিও ভেঙে যাবে না। পরের দেখায় তোমার সুন্দর চোখের এক অনন্য নাম ধরেই তোমাকে প্রথম ডাকবো। ভালো থেকো হরিণের বাচ্চা। হরিণের ছানার বড় হলে কিন্তু বাঘের খাঁচায় বন্দি করবই। ভালোবাসি না আমি তোমাকে। তুমি আমার প্রণয়, আমার যৌবনে দেখা শ্রেষ্ঠ রূপবতী তুমি। ওই চোখে চোখ রেখে অপলক দেখে দেখে এই জীবন কেটে যেতে পারে। তোমার বর্তমান ও আগামী দিনের ভবিষ্যৎ পুরুষ আহনাব। বর্তমান ঘুমের মাঝে আরো শক্ত করে জড়িয়ে ধরল রাইসা। তেজ মাথায় হাত বুলিয়ে দিল। প্রায় ভোর হয়ে গেছে। মেয়েটাকে পাওয়ার জন্য কত পাগলামি না করেছে, ভাবতেও নিজেই লজ্জা লাগে। অবশেষে নির্লজ্জতার খাতায়ও আজকে নাম বসিয়েছে। তাতে কি, সে তো মৃগ নয়নীকে পেয়েছে। আর তার কথা রেখেছিল। প্রথম যেদিন ভার্সিটিতে রাইসাকে দেখেছিল, আনমনেই বলে উঠেছিল, মৃগনয়নী মিষ্টি যদি সবার জীবনের জন্যই হবে, তবে নীল বিষ কেন আবিষ্কৃত হলো? ভালোবাসলে কষ্ট পেতেই হবে, ইহা চরম সত্য। তুমি যাকে চাইবে সে চাইবে অন্য কাউকে। সবাই কেন ভালোবাসা পায় না? হয়তো তাদের কোনো কমতি ছিল। ভাগ্য যাকে লেখা হয় সে তো থাকে, পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক না কেন। তার সাথে বন্ধন লেখা থাকলে অবশ্যই দেখা হতেই হবে। বিশাল হাসপাতাল জুড়ে শূন্য আহাকার বুকে নিয়ে দাঁড়িয়ে আছে কয়েকজন বন্ধু। চোখ রেখেছে দরজার স্বচ্ছ কাচে, যেখান থেকে স্পষ্ট দৃশ্যমান হাতে স্যালাইন ও মুখে অক্সিজেন মাস্ক লাগানো। ইথর দেহের মতো পড়ে আছে। শ্বাস যে চলছে, এটা কেবল হার্টবিট চলতে থাকা মেশিনের দিকে তাকালেই বোঝা যায়। আজ 10 দিন যাবৎ তার কোনো হুঁশ নেই। থাকবে কি করে? কেউ যদি কাউকে জীবনের চেয়েও বেশি ভালোবাসে, তখন জানতে পারে মেয়েটি আসলে বিয়ে হয়ে গেছে। তবে কি হতে পারে মনের পরিস্থিতি? সেই প্রথম দেখেছিল ভার্সিটির মাঠে দুইটা কম্পনরত চোখ। তারপর থেকে সে দিশেহারা হয়েছিল। মেয়েটাকেই আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখে, সর্বদা মেয়েটাকে নিয়ে কল্পনা করে। যদি চেহারা দেখার মতো সৌভাগ্য তার হয়নি, চেহারা দিয়ে কি করবে, যেখানে চোখ দুটোই তার চোখের ঘুম কেড়ে নিয়েছে। এরকম কলেজ থেকে বাড়ির পথে প্রতিদিনই রাইসাকে ফলো করে। রাইসা ভুলেও জানতে পারবে না, সেভাবেই যেত। যে ছেলে বিয়ে দিতে চাইলে বিয়ে করতে চাইতো না, সে নিজেই বাড়িতে বলেছে বিয়ে করবে। বাবা মাও রাজি ছিল। মেয়েটার ঠিকানা বলে রাফিদ বলেছিল সে সময় মতো দিয়ে দিবে। এই 6 মাসে রাফিদ বিভিন্নভাবে রাইসার প্রেমে পড়েছে, প্রতিদিন একটা করে গোলাপ কিনে তাকে দেওয়ার জন্য। কিন্তু সাহস হয় না। সব গোলাপ এনে তার ঘরে রেখেছে। সেই দিন তারিখ লিখে, ফুল ও তারিখ সহ দেওয়ালে কসটেপ লাগিয়ে পুরো ঘর ভরিয়ে রেখেছে। বাকি আরো কথাই লাগানো,
ও জায়গা কথায় কোথায়, কোথায় লাগানোর জায়গা নেই। যেন নিজেকে প্রস্তুত করছিল, সে যে করেই হোক রাইসাকে আজ নিজের মনের কথা বলবে। বীরত্বের প্রমাণ দিয়ে একটা তরতাজা গোলাপ নিয়ে দাঁড়িয়েছিল রাইসার কলেজ থেকে বেরিয়ে আসার। কথা মতো তাই হলো, কিন্তু রাইসা আর রিম ফুচকার দোকানে ছিল বলে সেও অপেক্ষা করতে লাগলো তাদের খাওয়ার। তখন তার ফোন আসার কারণে কিছুটা চোখ অন্যদিকে গিয়েছিল, যার জন্য ওদের সাথে যে বেয়াদবি করেছিল এতদূর বিষয়টা আসতো না। ব্লুটুথ অফ করে আবারও সেখানে আসতেই দেখলো কিছু ভিড়। অবাক হয়ে এগিয়ে গেল রাফিদ, গিয়ে দেখলো একজন মহিলা রাইসা আর রিমের সামনে দাঁড়িয়ে আছে। বখাটে ছেলেগুলো যখন নোংরা হাত বড়ি কথা বলে হাত বাড়িয়ে দিল, তখন স্বপ্নকন্যার দিকে তখনই রাফিদ উদ্যোগ নিল সবাইকে ছাড়িয়ে সামনে এগোতেই মহিলাটির কর্কশ বাক্য পা দুটো তাকে থমকে দিল। আমার পুত্রবধূর দিকে কেউ চোখ তুলে তাকালে তার চোখ আমি 2 হাতে তুলে নিব। তোদের কপাল ভালো, এখনো আমি মেহেরিমা এখানে দাঁড়িয়ে আছি, তাই জীবনে ভিক্ষা দিলাম তোদের। আমার পুত্র হলে তোদের একটাও এতক্ষণে জীবিত থাকতো না। মুহূর্তেই নির্জীব রাফিদের বুকে তরতরিয়ে চিনচিন করে উঠল বিষাদময় যন্ত্রণায়। এক ঝটকায় তার জীবনের মোড় ঘুরে গেল। সবাই চলে গেলে সেখানে হাঁটু গেড়ে বসে পড়ল রাফিদ। বিষণ্ণ চেহারায় রাফিদকে দেখে তার বন্ধু বান্ধব যেন হতভম্ব। সবাই খুঁজতে খুঁজতে দেখতে পেয়ে ছুটে এসে দেখে রাফিদ এভাবে বসে আছে। তখন নির্ঝরকে জড়িয়ে ধরে কেঁদে উঠল রাফিদ। কত আহাজারি করছে, অযথাই চোখের জল বেরিয়ে আসছে। কি আশ্চর্য, তাই না? আমি খুব ওকে ভালোবাসতাম রে, খুব, বলেই সেন্সলেস হয়ে গেল। ওরা ভালো ওরা হাসপাতালে ভর্তি করলে কিছুক্ষণ পর জ্ঞান আসে। তখন হাসপাতাল থেকে বেরিয়ে আসতেই করিডোরে দেখলো ওই ছেলেগুলো যারা রাইসার দিকে হাত বাড়িয়েছিল। একজনের হাতে রাইসার শাশুড়ির ছুরি ঢুকিয়ে দেওয়ার কারণে তারা হাসপাতালে এসেছিল, ব্যান্ডেজ করে ফিরেই যাচ্ছিল। হঠাৎ করে রাফিদ এগিয়ে এসে ওই ছেলেটার কলার চেপে ধরে ঘুষি মারতে লাগলো। ছোট করে যেন আতঙ্ক ছড়িয়ে পড়লো হাসপাতালে। মারতে মারতে রাফিদ বলে উঠল, তোর এত বড় সাহস যে তুই আমার ভালোবাসার দিকে হাত বাড়িয়েছিলি, তোকে আজ আমি মেরেই ফেলবো। এভাবেই রাফিদ আবল তাবল বলেই চলেছে। সবাই মিলে যখন রাফিদকে সরিয়ে আনার চেষ্টা করলো, রাফিদ উন্মাদের মতো আরো এগিয়ে গেল। তখন ওই বখাটে ছেলেগুলোর সাথে একটা ছেলে লাঠি তুলে রাফিদের মাথায় বাড়ি দিল। অমনি মাথা ধরে বসে পড়ল রাফিদ। মাথা থেকে হাত সামনে আনলো, চোখের সামনে হাত দুটো রক্তে রঞ্জিত ছিল। ছেলেগুলো পালিয়ে গেছে। অন্তর নির্ঝর তাড়াতাড়ি করে রাফিদকে ধরে হাসপাতালের বেডে শোয়ালো। একজনকে ভালোবাসার কি সুন্দর পরিণতি! তবে এত সুন্দর পরিণতি তো সবাই চায়। কোথাও শুনেছিল তাহাজ্জুদে চাইলে নাকি সব পাওয়া যায়। রাইসাকে দেখার পর থেকে এক ওয়াক্ত নামাজ বাদ দেয়নি রাফিদ। প্রতিটা দোয়াই ছিল রাইসা। তবে কেন ভাগ্যে মিলল না? খোদা চাইলে তো সবই পারত। কিন্তু ওই যে, তাকে যে অন্যের ভাগ্যে লিখে দিয়েছে, তাকে অনেক আগেই কেউ জয় করে নিয়েছে। দৌড় প্রতিযোগিতায় সবাই অংশগ্রহণ করে, আবার লাইনও ক্রস করে। তবে কেউ সোয়াবে আগে যাবে, কেউ আবার সবার পরে। উদ্দেশ্য একটাই, জয়ের। তাই যার জন্য যেটা সঠিক ও উত্তম, তার জন্য সেটাই রেখেছে সৃষ্টিকর্তা। তেজ আগেই তার গন্তব্যে পৌঁছেছিল। বন্ধুরা যখন কাঁদছিল, তখন সেখানে আগমন হলো আরেক ব্যক্তির। তোমাদের বন্ধু এখন কেমন আছে? সবাই ঘুরে তাকালো, দেখলো ভার্সিটির টিচার। সালাম দিয়ে রাফিদের পরিস্থিতির কথা বলো। তেজ কেবিনে ঢুকে রাফিদের দিকে তাকালো, একটুও নড়চড় করছে না। হাত এগিয়ে রাফিদের হাতটা ধরলো খুব আস্তে। তুমি জানো, আমি বাকিদের যা অবস্থা করেছি, চাইলে তোমারও করতে পারতাম, কিন্তু কেন করলাম না প্রশ্নটা থাকতেই পারে। আমি শুরু থেকেই নোটিস করেছি তোমাকে। আমার মৃগনয়নীর পাশ দিয়ে একটা মশা উড়ে গেলে আমি খবর পাই সেখানে একটা জলজ্যান্ত ছেলে তার পাশে লুকিয়ে লুকিয়ে নজর রাখছে। এই খবর পাবো না?
তুমি এই জন্য বেঁচে গেছো যে তোমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। তোমার চোখে আমার মৃগনয়নের প্রতি অপার ভালোবাসা দেখেছি। কিন্তু কিছু করার নেই। অন্য কেউ হলে আমি দিয়ে দিতাম। আমার এতদিনের অপেক্ষার প্রণয় আমি কাউকে দিতে পারবো না। তুমি তাকে আমার বউ রূপে ভালোবেসেছো, কিন্তু সে কিশোরী থেকেই আমার প্রণয় ছিল। আর আমার মৃগনয়নীকে ভালোবাসা প্রত্যেক অস্তিত্বকে আমি সম্মান করি। আর তাকে আঘাত ও কুদৃষ্টি দেওয়া মানুষদের আমি এক পৃথিবীর ঘৃণা করি, সাথে ধ্বংস। আমি চাই তুমি সুস্থ হও, সাথে তোমার একটা সুন্দর গোছালো জীবনের দায়িত্ব আমি নিলাম। বলেই তেজ রাফিদের মাথার চুলে হালকা করে হাত বুলিয়ে চলে গেল। সেই দিন তেজ ইচ্ছে মতো ক্ষোভ নিয়ে মেরেছিল ছেলেগুলোকে। রাইসার সাথে আরো বাজে কথা বলেছে। তার উপরে তাকে যারা ভালোবাসবে তাদের ক্ষতি করলেও তেজ কাউকে ছেড়ে দিবে না। রাইসা পরীক্ষা দিয়ে সবে কলেজ থেকে বেরিয়েছে। তেজ গেটে দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে। রাইসা রিমকে বিদায় জানিয়ে গাড়িতে উঠলো। পরীক্ষা কেমন হয়েছে? রাইসা সহসা বলল, খুব সুন্দর হয়েছে। আর সব কমন ছিল তো? তেজ বাম ভুরু উঁচিয়ে সামান্য করে বলল, তাই? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনি যদি এভাবে না পড়াতেন তাহলে আমি এত ভালো পরীক্ষা দিতেই পারতাম না। তাহলে তো ধন্যবাদের চেয়েও বেশি কিছু আমার প্রাপ্য হওয়া উচিত। রাইসা অবুঝের মতো তাকিয়ে বলল, ধন্যবাদের চেয়েও বেশি কিছু আবার কি? তুমি জানো না? রাইসা মাথা ঝাঁকালো। রুটিনে তো কালকে পরীক্ষা নাই, তাই না? জি না। তেজ বাঁকা হেসে জবাব দিল, ধন্যবাদের চেয়েও বেশি কিছু আজকে নিব। রেডি থেকো। রাইসা বিস্ময়ে তাকালো তেজের দিকে। তেজ রাইসার দিকে না তাকিয়ে গাড়ি ছাড়লো। রাইসা মাত্রই গোসল করে আসলো। সেই দিকে নজর দিতেই তেজ হোঁচট খেলো। চুলগুলো তোয়ালে দিয়ে পেঁচিয়ে রেখেছে, ওড়নাটা এখন মাথায় নেই। চোখে মুখে পানি এখনো ফোঁটায় ফোঁটায় বিদ্যমান। গলায় বিন্দু বিন্দু জল চিকচিক করছে। শুকনো ঢোক গিলতেও তেজের অসুবিধা হচ্ছে। শুকনো গলায় ডেকে উঠল, মৃগনয়নী। জি বলুন। তেজ বসা ছেড়ে উঠে কদম এগিয়ে রাইসার কাছে গেল। সদ্য শাওয়ার নেওয়া শরীর থেকে মাদকতার থেকেও ভয়াবহ ঘ্রাণে আকৃষ্ট হয়ে পড়েছে তেজ। তেজের এমন ঘোর লাগা দৃষ্টিতে রাইসা চট করে ওড়নাটা টেনে ভালো করে গলা ঢেকে দিল। অস্তিত্বের মাথা নুইয়ে নিল যেন অস্বস্তিতে। আস্তে করে বলল, কি বলবেন বলুন। আব- অবাক হয়ে তেজ বলল, কিছু বলতে চেয়েছিলাম বুঝি। রাইসা বলার ভাষা পেল না। মানুষটা কি ভুলে যাওয়ার রোগ হলো নাকি? একটু আগেই তো তাকে ডাকছিল, নিশ্চয় কিছু বলার জন্যই। এখন আবার এমন করছে যে জানেই না। তেজ কপালে খানিকটা ভাঁজ এনে রাইসার পা থেকে মাথা পর্যন্ত দেখলো। ভেজা পা ফ্লোরে কিরকম সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। আচমকা হাত বাড়িয়ে বদ্ধ করা চুল থেকে তোয়ালেটা টেনে দিল। রাইসা বিস্ময়ে খেয়ে গেল। আতঙ্কিত চোখে তেজের দিকে তাকালো। কি করছেন? আমার কাজে ব্যাঘাত সৃষ্টি করো না, দেখতে দাও। রাইসার চোখ মুখে ভেজা চুল এসে লেপ্টে গেল। তেজ হাত বাড়িয়ে আলতো করে সেই চুল সরিয়ে দিচ্ছে। তেজের গরম হাতের স্পর্শে রাইসা ঠান্ডা শরীর আরো বরফ হওয়ার উপক্রম। কম্পন ধরল পুরুষের ছোঁয়ায়। তেজ একটু এগিয়ে দূরত্ব কমাতেই রাইসা আরেক পা পিছিয়ে হকচকিয়ে বলল, আমি বাইরে যাব, আম্মু ডেকেছে আমাকে। তেজ মুহূর্তেই যেন রাইসার কোমর জড়িয়ে ধরলো আরো শক্ত করে। নিজের সাথে মিশিয়ে সবটুকু দূরত্ব মিটিয়ে দিল। গালে এক হাত আলতো করে বুলালো। রাইসা বারবার চোখের পলক ফেলছে। তেজ হেলে গিয়ে রাইসার ওপর গালের নিজের গাল স্লাইড করলো। তেজের ছোট ছোট দাড়ি চুল রাইসার গালে যেন ফুটে যাবে। ব্যথায় চোখ বন্ধ করে ফেলল। তেজ সেভাবেই ভাবলেশহীন হয়ে বলে উঠল, মা তো ডাকিনি। না তো, না তো ডাকিনি। আর ডাকলেও উত্তর আমিই দিব। বলতে দেরি হলেও ডাক পড়তে দেরি হলো না। দরজায় ডাকছে মেহেরিমা নওয়ান। লজ্জায় রাইসা উসখুস করতে লাগলো, আম্মু ডাকছে, ছেড়ে দিন। তেজ জোর কণ্ঠে মায়ের উদ্দেশ্যে বলল, মা, ও এখন যেতে পারবে না, ওর সাথে দরকারি কাজ আছে, শেষ হলে চলে যাবে।
রাইসা চোখ তুলে বোঝার চেষ্টা করলো কি এমন দরকারি কাজ। চোখের পাতা ফেলতে না ফেলতেই রাইসার অধর আঁকড়ে নিল নিজের অধর দিয়ে। আকস্মিক ঘটনায় রাইসা অনুভূতিহীন হয়ে পড়ল। কয়েক সেকেন্ডের জন্য তার পৃথিবী যেন থেমে গেছে। হুঁশ ফিরল তখন যখন তেজের হাত রাইসার বুকের ওড়নায় চলে গেছে। রাইসা হাত এগিয়ে ওড়না আটকানোর চেষ্টা করতে যাচ্ছিল, কিন্তু শেষ রক্ষা হলো না। তার আগেই তেজ সেই ওড়নাটা ছুঁড়ে মারল ফ্লোরে। রাইসার ওষ্ঠ ছেড়ে আস্তে করে বলল, আমি যা দেখেছিলাম দেখতে দেওয়া উচিত আমার। আর সামান্য গলাই তো দেখছিলাম। সহ্য যখন হলো না, তখন এই ওড়নাটাই আর থাকবে না। বলার পর একটু সরে এসে রাইসার দিকে তাকালো। রাইসা লজ্জায় আড়ষ্ট হয়ে তেজের সাথে আরো লেপ্টে গেল। দূরত্বেও থাকলে ওড়না ছাড়াই দেখতে পারবে, বলো। তেজ মুখটা অদ্ভুত রকম করে রাইসার পিঠ থেকে দুই ভাগ চুল দুই ঘাড় দিয়ে রাইসার সামনে এনে দিল। মাথা ধরে উঁচু করলো। দেখো, এমনি কি বলি পলাশ ফুল, গাল দুটো একেবারে সদ্য ফোটা দুইটা পলাশ। ইচ্ছে তো করে। রাইসার চোখ খুলে কেমন ভয় ভয় দৃষ্টিতে তাকালো। তেজ রাইসার দৃষ্টি উপেক্ষা করে রাইসার গলায় মুখ ডোবালো। কতক্ষণ থেকে তাকে টানছিল, মনে হয় মস্তিষ্ক ফেটে যাবে এখানে না ছুঁয়ে দিলে। তেজের ওষ্ঠের প্রতিটি ছোঁয়ায় রাইসার শরীরে টনক নড়ল, কাঁপতে থাকলো ছোট্ট দেহ। কিন্তু তেজ সময় নিয়ে রাইসার গলার প্রতিটি ভাঁজে ঠোঁট ছোঁয়ালো, আর বিন্দু বিন্দু জলকণা নিজের ঠোঁটে ধারণ করলো। হঠাৎ ফোনের শব্দে তেজ বিরক্ত হলো। রাইসাকে এক হাতে আটকে পকেট থেকে ফোনটা বের করলো। জিহাদের নাম্বার দেখে মেজাজটা একেবারে খারাপ হয়ে গেল। কাচুমাচু হয়ে থাকা রাইসার দিকে তাকিয়ে বলল, যাও ওড়না পরো। আর আমি যেদিকে দৃষ্টি ফেলবো ভুলেও তা আড়াল করার চেষ্টা করো না। রাইসা ছাড়া পেয়ে দৌড়ে গিয়ে ফ্লোর থেকে ওড়নাটা গায়ে জড়িয়ে নিল। এক দৌড়ে রুম থেকে বেরিয়ে শাশুড়ির রুমে ছুটল। এখানে এক মুহূর্তও থাকতে পারবে না সে। রাইসায় এত ভালোবাসা যত্ন পেয়ে যেন শৈশব ফিরে পেল। এরকম কত চেয়েছিল সবাই তাকে ভালোবাসবে, হাসি খুশি একটা পরিবার হবে। পরিবার ঠিকই পেল, কিন্তু আপন বাবার থেকে সেই দোয়ার হাত মাথায় পেল না। তবে এই আফসোসটাও তার বেমানান। কেননা মাহতাব নওয়ানের মতো শ্বশুর পেয়েছে, যে মেয়ে ভেবেই ভালোবাসে। এই ছোট্ট জীবনে আর কি নিয়ে দুঃখ করবে। যেই স্বামী মানতে অস্বীকার করেছিল, সেও তার অভিযোগের কথা শুনে দ্বিতীয়বার বিয়ে করেছে। আর আর কিছু চায় না, শুধু বাকিটা জীবন এই মানুষগুলোর সাথে পার করে দেবে এভাবেই। রাইসা রুমের দিকে যেতে যেতে হঠাৎ করে মনে পড়ে বারান্দায় আনন্দে দুই হাত প্রসারিত করে ঘুরতে লাগলো, আর তাল মিলিয়ে এক কদম করে এগিয়ে গেল। ঠোঁটে আওড়ালো কিছু লাইন, আমার মনেরই অঙ্গনে সুখেরই ফাগুন এলো বুঝি। এই হঠাৎ পাওয়া সুখটাকে সারাটা দিন খুঁজি, সুখের ফাগুন এলো বুঝি। এইদিকে তেজ রুম থেকে বেরিয়ে অষ্টম আকাশে পৌঁছে গেছে, যেন অসম্ভব কিছু দেখে চোখের সামনে। অবাক হয়ে হেলে গেল পিলারের সাথে। দুই হাত বুকে ভাঁজ করে রাখা অপলক দৃষ্টিতে দেখছিল তার মৃগ নয়নীকে। এই মেয়ে আর কি কি রূপ দেখাবে। তেজ কি এমনি এমনি লোহা থেকে গলে গিয়েছিল? পা দুটো থেমে গেল রাইসার। বক্ষ বক্ষ হবরে ধক করে উঠল। আর এই বুঝি প্রাণ পাখি লাফিয়ে চলে যায়। ভেবেছিল এতক্ষণে তেজ অফিসে চলে গিয়েছে, তাই আধা ঘন্টা পর রাইসা রুমের দিকে পা বাড়িয়েছিল। কিন্তু চোখের সামনে তেজকে দাঁড়িয়ে থাকতে দেখে এইবার যেন পাথুরে হয়ে গেছে। লজ্জায় মন চাচ্ছে মাটির সাথে মিশে যেতে। কেন এমন পরিস্থিতি বারবার পড়তে হচ্ছে তাকে। তেজ ঘরে বসে ল্যাপটপে সব কমপ্লিট করে হাঁটা ধরেছিল অফিসে যাওয়ার জন্য, কিন্তু ঘর থেকে বের হয়ে এমন দৃশ্য যেন কাল্পনিক। থামার কোনো কারণই ছিল না, দেখতে ভালোই লাগছিল, যেন উড়ন্ত এক পরী। তেজ হাঁপ ছেড়ে কাছে যেতে যেতে বলল, আসার সময় যে কথা বলছিলাম সেটা ভুলে যেও না। আজকে খুব তাড়াতাড়ি বেলা গড়িয়ে সন্ধ্যা নামুক, আর দীর্ঘ রাত্রি হোক। রাইসা অবুঝের ন্যায় তাকালো। তেজ কপালে ভালোবাসার পরশ এঁকে চলে গেল। যেতে যেতে বিড়বিড় করলো, আরো সুখ পাওয়া বাকি মিসেস তেজ।
সবে তো শুরু, অপেক্ষা করুন। আপনাকে দুঃখের ছোঁয়াও পেতে দিব না। রাফিদের বাবা, মা ও বন্ধুর সামনে দাঁড়িয়ে আছেন ডাক্তার। তার মুখভঙ্গি দেখে বোঝা যায় যে রাফিদের কি অবস্থা। চোখে মুখে সবার জিজ্ঞাসন দৃষ্টি। ডাক্তার সবার উদ্দেশ্যে বলল, আপনাদের ছেলের জ্ঞান ফিরেছে। সাথে সাথে সবার চোখে খুশির ঝলক। ডাক্তারের বাকি কথা শোনার পূর্বেই সবাই আগ্রহী হয়ে কেবিনে ঢুকে পড়ল রাফিদকে দেখার জন্য। রাফিদ এখনো চোখ বন্ধ করে আছে। রাফিদের বাবা আমার রাফিদ, বাবা আমার, চোখ খোল। দেখ, আমরা তোর জন্য সবাই কত চিন্তা করছি। বাবা আমার, চোখ খোল। এভাবে পড়ে থেকে আমাদের আর কষ্ট দিস না। সন্তানের কষ্ট যে কোনো বাবা মাই সহ্য করতে পারে না। রাফিদ মায়ের ডাকে আস্তে আস্তে চোখ খুলল। সবাই যখন খুশির জোয়ারে ভাসছিল, তখন তাদের দমিয়ে দিতে রাফিদের একটি কথাই যেন ঝড়ের মতো কাজ করলো। মা, তুমি কোথায়? আমি তোমাকে দেখতে পারছি না, আমার সামনে এসো। উপস্থিত সবাই একে অপরের দিকে তাকালো। কি বলছিস? আমরা তো তোর সামনেই দাঁড়িয়ে আছি বাবা। এই যে, আমি তোমার বাবা। কথাটা বলে তিনি রাফিদের কাঁধে হাত রাখলেন। রাফিদ ঘাড় থেকে বাবার হাতটি দুই হাতে নিয়ে বিস্ময়ে বলল, বাবা, বাবা, আমি তোমাকে দেখতে পাচ্ছি না। আমি তোমাদের কাউকেই দেখতে পাচ্ছি না। সবকিছু অন্ধকার। কেউ আলো জ্বালাও, আমার দম বন্ধ হয়ে আসছে। আমি কিছুই দেখতে পারছি না। কেন? বাবা, মা, আমি চোখে কিছু দেখতে পারছি না কেন? আমার কি হয়েছে? ক্ষণিকেই যেন হৃদয় কেঁপে উঠল সবার। রাফিদের অসহায় কণ্ঠ প্রত্যেকের ভেতরে আছড়ে পড়ল। ডাক্তার গম্ভীরভাবে শ্বাস ফেলে বলেন, আপনাদের ছেলে আর চোখে দেখতে পারবে না। সে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে। ডাক্তার গম্ভীর শ্বাস ফেলেছেন। মুহূর্তটা যেন ছোটখাটো একটা বিস্ফোরণ হলো হাসপাতালের কেবিনে। মুহূর্ত বনে গেল যেন উপস্থিত সকলেই। চেহারায় সবার অবিশ্বাস্য ভঙ্গি। অল্প সময় পরেই জোরে জোরে বিলাপ করতে লাগলেন রাফিদের মা। তার কান্না কোনোভাবেই আটকানো অসম্ভব হয়ে উঠেছে। হাঙ্গামা সৃষ্টি না হওয়ার কারণে ডাক্তার তাকে ঘুমের ইনজেকশন পুশ করলেন। রাফিদ মাকে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু ছেলের এমন অবস্থা কোনো মা চোখে দেখতে পারবে? রাফিদের বাবা অসহায় মুখভঙ্গি করে ডাক্তারকে বলেন, এসব কিভাবে হলো ডাক্তার? আপনার ছেলের মাথায় ভারী বস্তুর খুব জোরে আঘাত করা হয়েছে, যার জন্য মস্তিষ্কে চাপ পড়ে সোজা দৃষ্টিশক্তি বিকলাঙ্গ করে দিয়েছে। রাফিদের বাবা বাইরে গেছেন ঔষধ আনতে। অন্তর নির্ঝর গিয়ে রাফিদের পাশে বসলো। কাঁধে হাত রাখতেই রাফিদ কেঁদে উঠল বাচ্চা ছেলেদের মতো। নির্ঝর জড়িয়ে ধরল। কাঁদিস না রাফিদ, তুই ঠিক হয়ে যাবি। একদম ভেঙে পড়িস না। আমরা তোর কিচ্ছু হতে দেব না। আমি আর এই চোখে তাকে দেখতে পারবো না রে। দূর থেকে এক নজর দেখার সৌভাগ্যটুকুও আমার কাছ থেকে কেড়ে নিল খোদা। এত করে যাকে চাইলাম তাকে পেলাম না। কেন আমার সাথে এরকমটা হলো বলতে পারিস? আমার ভালোবাসায় কি কমতি ছিল রে? আমি মেনে নিতে পারছি না। সেই নয়ন জোড়া দেখার জন্য আমার রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে না বল? কারণ আমি যে চোখ দিয়ে তাকে দেখব সেই চোখ দুটোই তো আমার নেই। আমি অন্ধ হয়ে গেছি, আমি অন্ধ। আজ থেকে আমি পৃথিবীর আলোকিত জগৎ থেকে হারিয়ে গেলাম রে। আমি কিভাবে চলবো এই অন্ধকারে? আমি কিছুই দেখতে পারছি না। চারিদিকে শুধু ধুধু অন্ধকার। রাতের থেকেও ভয়াবহ। এর থেকে ভালো তো মরে যেতাম। অন্তর ধমকে উঠল। ফালতু কথা একদমই বলবি না রাফিদ। তুই যে অসুস্থ এটা ভুলে যাব। কিন্তু কত মানুষেরই তো এরকম হয়, অনেকেই ঠিক হয়ে যায়। তুই শুধু শুধু এইসব বলবি না। তুই ঠিক আগের মতোই সবকিছু দেখতে পারবি, বলল নির্ঝর। রাফিদ হাসল। আমাকে সান্ত্বনা দিচ্ছিস আর তোরা নিজেরাই কাঁদছিস? দুজনেরই চোখের জল মুছে নিল চট করে। প্রাণের প্রিয় বন্ধুর যখন এমন অবস্থা হয়, তখন একজন বন্ধুই জানে তার ভেতর দিয়ে কি ঝড় বয়ে যায়। কি হলো, তোদের মুখে কথা নেই কেন? দুজনেই নিশ্চুপ। আসলেই আসলেই বা তারা কি বলবে? সময় নিয়ে চোখের জল মুছে রাফিদ বলে উঠল, আমি অন্ধ হয়েছি। একদিক থেকে ভালোই হয়েছে বুঝলি। হয় নয়তো কারণে অকারণে এই অবাধ্য চোখ দুটো তাকে দেখার জন্য দিশেহারা হয়ে যেত। যা অন্যায়, পাপ।
আর অন্য কারোর সাথে তাকে দেখে আমার ভেতরে আরো দগ্ধ হতো প্রতিনিয়ত। বেঁচে থাকা তখন আরো কঠিন হয়ে যেত। এখন ভালো আছি যে আমার অন্য একটা জগৎ হলো। দুজনেই বন্ধুকে জড়িয়ে ধরলো। আসসালামু আলাইকুম। গল্পটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে হবে, আর বেশি বেশি করে লাইক করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।